আজকে আমাদের রায়মার্টিনের তোমাদের যে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের পার্টটা চলছিল তার এটা কিন্তু আমাদের লাস্ট পার্ট, ঠিক আছে। লাস্ট পার্ট যেটা আমাদের 8 নম্বর পার্ট। এর আগে আমরা টোটাল কিন্তু 7খানা পার্ট আপলোড করেছি, যার একটা আলাদাভাবে প্লেলিস্ট আমাদের বানানো আছে। আমাদের 60 টোটাল 10টা পার্ট এখন অবধি আপলোড হয়েছে এবং 60 আমরা মোটামুটি তো ধারকত্ব অবধি শেষ করে দিচ্ছি। আর প্রতিটা চ্যাপ্টারে ওয়ান শট ভিডিও, তার জন্য আলাদাভাবে প্লেলিস্ট কিন্তু আমরা অলরেডি করে রেখেছি। তো যারা এখনো অবধি এইগুলো কিছুই দেখোনি, আমি রিকোয়েস্ট করব টেলিগ্রামটা যুক্ত হয়ে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। প্রথম কোশ্চেন দেখো আজকের, এখানে বলা হচ্ছে কিউ মানের একটি তড়িৎ আধান। এখানে একটা কিউ মানের একটা তড়িৎ আধান আছে। এই তড়িৎ আধান থেকে আর ডিস্টেন্স দূরে একটা কিউ নট মানের একটা অবস্থান আছে, কিউ নট একটা আধান আছে। আচ্ছা, এর জন্য তড়িৎ ক্ষেত্র ই, তড়িৎ ক্ষেত্র ই এর জন্য আমরা কি লিখব? তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা লিখি কে কিউ বাই আর স্কোয়ার, এটা লিখি। এই কিউটা কার জন্য? যেটা সোর্স আধান। সোর্স আধান মানে কোনটা? কে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে? কিউ, বড় হাতের কিউ আধানটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, তার জন্য। এখানে এই কিউ নটের কোনো ভূমিকা নেই, কোনো ভূমিকা নেই। তো বলছে তড়িৎ ক্ষেত্র ই, যদি দ্বিতীয় আধানটি কিউ নটের পরিবর্তে মাইনাস কিউ নট রাখা হয়, সো এই কিউ নটটাকে এখন করে দেওয়া হয়েছে মাইনাস কিউ নট দিয়ে, বলছে একই অবস্থানে তড়িৎ ক্ষেত্র। সো একই অবস্থানে তড়িৎ ক্ষেত্র কত থাকবে? ই থাকবে, সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কারণ এই দ্বিতীয় যে আধানটা, এর ওপরে তড়িৎ ক্ষেত্র ডিপেন্ড করে না। তড়িৎ ক্ষেত্র একমাত্র মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডিপেন্ড করে যে উৎস, যে আধানটা, যে আধানটা থেকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে এই আধানটা। এই আধানটা থেকে আমাদের তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে। তো এই আধানটার উপরেই শুধু নির্ভর করবে। সেজন্য কে কিউ বাই আর স্কোয়ার ছোট হাত, এই যে ছোট হাতের কিউ নটের কোনো ভূমিকা এক্ষেত্রে থাকবে না। তাহলে অপশন নাম্বার ডি এটার উত্তর। 122 দাগের কোশ্চেন। সো এখানে আমাদের ভি বলে দিয়েছে এ আর স্কোয়ার প্লাস বি। আমাদের বলেছে গোলকটির ভেতর আধানের ঘনত্ব। তো শুনে নাও, এর একটা ডাইরেক্ট ফর্মুলা হয়। ডাইরেক্ট ফর্মুলাটা তোমরা মনে রেখে দিও যে এর জন্য আধানের ঘনত্বের ডাইরেক্ট ফর্মুলাটা কি হয়। এর যে ডাইরেক্ট ফর্মুলা সেটা ই সমান হয় রো আর বাই 3 এপসাইলন। এই জিনিসটা মনে রেখে দিও। আহিত গোলকের ভেতরে স্থির বিভব, এটা হলে গোলকটির ভেতরে আধানের ঘনত্ব কত, তার জন্য এই সূত্রটা ব্যবহার হয়, যেখানে ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এই রোটা যেটা হয় আমাদের যেমন হচ্ছে রৈখিক আধান ঘনত্ব আছে, তলমাত্রিক আধান ঘনত্ব আছে। তো এই রোটা হচ্ছে ভলিউম মানে হচ্ছে আয়তন আধান ঘনত্ব, ঠিক আছে। রোটা কি না, রোটা হচ্ছে আয়তন আধান ঘনত্ব, এটা হচ্ছে রো, আয়তন আধান ঘনত্ব। ওকে, আচ্ছা আরটা কি? আরটা এই যে কেন্দ্র থেকে দূরত্ব, আর এপসাইলনটা আমরা সবাই জানি যেটা তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি ইটা লাগবে। তো আমি এটা জানি যে ই সমান আমরা জানি মাইনাস ডিভি বাই ডি আর, এটা হয়, এটুকু আমরা জানি, ঠিক আছে। তো এইখানে যদি আমি এটাকে ডেরিভেটিভ করি, তো এটা হবে মাইনাস টু এ আর, মাইনাস টু এ আর, বিটা যেহেতু ধ্রুবক যেহেতু জিরো। তো এবার এই মানটা যদি এখানে পুট করি, মাইনাস টু এ আর সমান রো ইনটু আর, আর নিচেই হচ্ছে 3 এপসাইলন। এখানে আধান ঘনত্ব জানতে চেয়েছে, মানে এই রোটা জানতে চেয়েছে। তো রো সমান 3 দুগুণে কত? মাইনাস 6 এ আর ইনটু এপসাইলন নট। আচ্ছা সরি এখানে আরটা হবে না, এটা হবে 3 দুগুণে হচ্ছে 6। আচ্ছা এই আর এর সাথে এই আর কেটে যায়, তাহলে 3 দুগুণে হচ্ছে 6, 6 এ এপসাইলন নট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। 6 এ এপসাইলন নট, যেটা মাইনাস 6 এ এপসাইলন নট, অপশন বি, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা এই সূত্রটা তোমরা রায়মার্টিনের যে বই আছে, সেই রায়মার্টিনের বইয়ে তোমরা এই সূত্রটা পেয়ে যাবে। 123 দাগের কোশ্চেন। শোনো, এই কোশ্চেনটা একটুখানি গন্ডগোল আছে, ঠিক আছে। আর ক্যালকুলেটর নিয়ে বসবে লাস্টের দিকে। যে কটা কোশ্চেন আছে, অনেক কটা কোশ্চেন আমাদের ক্যালকুলেটর লাগছে, সো ক্যালকুলেটর নিয়ে একটু বসো। এখানে দেখো জিজ্ঞাসা করা হয়েছে দোলক সূত্রের টান, এটা ভালো কথা। এবার বলেছে কোণ, তো কোণের জন্য কোনো অপশন দেয়নি, কিন্তু কোণ ক্যালকুলেশন করবে এটাই বেরোবে, ঠিক আছে। 27 ডিগ্রি বেরোবে কোণ। কি করে স্যার কোণ কি করে বার করব? আমরা এই টাইপের অঙ্কের জন্য বলেছিলাম যে একটা দোলক পিণ্ড যদি একটা জায়গা থেকে ঝুলি দেওয়া হয়, হ্যাঁ এখানে যে এরকম জায়গা থেকে ঝুলানো হয়েছে, দেখো এরকম একটা প্লেট নেওয়া হয়েছে, ঠিক আছে।
প্লেটটা থেকে এইখানে একটা দড়ি টেনে এরকম করে রাখা হয়েছে এবং এই জায়গাটা থেকে দোলকটা এটা পিণ্ডটাকে যদি ঝুলে দেওয়া হয় তাহলে নিচের দিকে আমাদের থাকে এমজি, এইদিকে আমাদের থাকে কিউই, আর এইদিকে থাকে আমাদের এদিকে আগে টিটা দিয়ে দিই, এটা হচ্ছে থিটা। তো উপরের দিকে আমাদের কি যায় টি কস থিটা, আর বাঁ দিকে আমাদের যায় টি সাইন থিটা। তো সেখান থেকে আমাদের আসে ট্যান থিটা সমান কিউই বাই এমজি, আর থিটা সমান ট্যান ইনভার্স কিউই বাই এমজি। এই থিটার মানটা এখানে এসছে, এটা গেল। আমাকে সুতোর টান বের করতে হবে। তো দেখো টি কস থিটা এটা সমান এমজি লেখা যায়, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ টি সাইন থিটা সমান কিউ ইন্টু ই, এটা লেখা যায়, এটা 2 নম্বর সমীকরণ। দুটো সমীকরণকে স্কোয়ার করে দাও, মানে একেরটাকে স্কোয়ার করে দাও। এই দেখো 1 স্কোয়ার প্লাস করো 2 স্কোয়ার, মানে একেরটাকে স্কোয়ার করো, তাহলে কি দাঁড়াবে টি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস এবার এটাকে করো টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান এম জি তার আবার স্কোয়ার প্লাস কিউ ই তারও আবার স্কোয়ার, ঠিক আছে। এটা ক্যালকুলেশনটা তোমরা করে নিও, আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, ঠিক আছে, আমি বল দেবো কোনটা উত্তর আসবে। এবার টি স্কোয়ার যদি কমন নিই তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে এখানে বেরোচ্ছে এম জি তার উপরে স্কোয়ার প্লাস কিউ ইন্টু ই তার উপরে স্কোয়ার, তাহলে টি সমান আমাদের যাচ্ছে রুট আন্ডার এম ইন্টু জি তার স্কোয়ার প্লাস কিউ ইন্টু ই তার স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে একে একে মানগুলো বসাবে। এখানে 80 এমজি আছে, এটা হচ্ছে আমাদের এম এর মান, কুলমে আছে। আচ্ছা এখানে সিজিএস আর এসআইটা একটুখানি দেখে নিও, এইটা একমাত্র সিজিএস এ দিয়ে আছে, ঠিক আছে। 80 এমজি, এটাকে জাস্ট আমাদের কিসে করতে হবে, কেজিতে নিতে হবে। এটা ক্যালকুলেশন করবে, এম এর মান এটা বসাবে 80 ইন্টু 10 টু দি পাওয়ার -6 বসাবে, উত্তর দেখবে 8.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এত নিউটন আসবে, মানে অপশন বি যেটা আছে, ঠিক আছে, অপশন বিটা এটা আমাদের অ্যান্সার আসবে। 123 124 দাগের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে এল বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ আছে, ধরো এটা একটা ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য কত বলা হয়েছে এল, খুব ভালো কথা। 3টি শীর্ষবিন্দু, তার মানে এটাও এল এটাও এল এটাও এল, 3টি শীর্ষবিন্দুতে সম প্রকৃতির এবং সমমানের, তার মানে এটাতেও কিউ রাখা হয়েছে, এটাতেও কিউ রাখা হয়েছে, এটাতেও কিউ রাখা হয়েছে। আচ্ছা যদি যে কোনো দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, তাহলে যে কোনো দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল যদি এফ হয়, তাহলে এফ সমান আমরা কি লিখতে পারি, শান্ত মাথায় উত্তর দাও। এক্স সমান লিখতে পারি কে, ধরো এই দুটো আধানের জন্যই বললাম, তাহলে কে কিউ তার স্কোয়ার বাই এল স্কোয়ার। এইখান থেকে আমাকে বলো এফ ইন্টু এল স্কোয়ার সমান কি কে কিউ স্কোয়ার লেখা যায় কি না, যায় স্যার। আচ্ছা খুব ভালো কথা। এবার বলেছে তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করতে প্রয়োজনীয় কৃতকার্য, তাহলে কৃতকার্য ইউ যদি কৃতকার্য ডাব্লু এটা সমান কি অন্তিম স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক স্থিতিশক্তি, এটা হয়। তাহলে অন্তিম প্রাথমিক স্থিতিশক্তিটা আমি আগে বার করে নিচ্ছি, প্রাথমিক স্থিতিশক্তি ইউ1, ঠিক আছে। স্থিতিশক্তির ফর্মুলা কি, স্থিতিশক্তির ফর্মুলা স্যার কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তির ফর্মুলা। তাহলে ইউ1টা যদি বের করি তো কে কিউ1 কিউ2 বাই এল, এরকম টোটাল কতবার হবে 3 বার। তাহলে 3 বার আমি না করে আমি এখানে 3 দিয়ে গুণ করে দিই, 3 কে কিউ1 কিউ2 বাই এল। এবার এখানে দেখো কিউ1 কিউ2 মানে সবকটার মানই তো 1, তাহলে 3 কে কিউ তার স্কোয়ার বাই এল। এবার কে কিউ স্কোয়ার মানে কত, কে কিউ স্কোয়ার মানে দেখো এফ ইন্টু এল স্কোয়ার, তাহলে 3 কে কিউ স্কোয়ার মানে এফ ইন্টু এল স্কোয়ার, আর নিচে একটা এল আছে, এল এর সাথে এল কেটে ওপরে একটা এল, তাহলে ইউ1 যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3 এফ এল। এটা হচ্ছে আমাদের প্রাথমিক যে স্থিতিশক্তি সেটা। এবার অন্তিম স্থিতিশক্তি যেটা ইউ2 সেটা কি হবে, সেটা 3 কে কিউ তার স্কোয়ার সেমই থাকবে। 3 কেন হলো, আমি একবারে করে দিয়েছি, 3টের জন্য আলাদা আলাদা না বের করে একসঙ্গে 3 দিয়ে গুণ করে দিয়েছি। এবার এলটা কি হবে স্যার, এখানে দেখো বাহুর দৈর্ঘ্য কত করেছে দ্বিগুণ, তাহলে এলটা কি এল থাকবে না, এলটা হয়ে যাবে 2l। তাহলে কে কিউ স্কোয়ার তাহলে 3/2, আমি এই নিচেরটা লিখে দিচ্ছি, তাহলে ইউ2 সমান দাঁড়াচ্ছে 3/2 কে কিউ স্কোয়ার। তো কে কিউ স্কোয়ার জায়গায় আমি আবার লিখবো এফ এল স্কোয়ার, সো এফ এল স্কোয়ার, আর নিচে আরো একটা এল, এল এর সাথে এল কেটে এল, তাহলে 3/2 এফ ইন্টু এল, এটা ইউ2। তাহলে ডাব্লু সমান ইউ2 মানে হচ্ছে এটা, সো 3 এফ এল বাই 2 মাইনাস ইউ1 এটা, তো 3 এফ ইন্টু এল।
এফএলটা যদি আমি কমন নিই তাহলে এখানে থাকছে 3/2 -3, তাহলে হচ্ছে এখানে -3FL/2, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, -3FL/2 অপশন সিতে আছে, আমাদের এটা অ্যান্সার হচ্ছে। বোঝা গেল কি করলাম? প্রথমে যেটা বলেছে যে ক্রিয়াশীল বল, আমি ক্রিয়াশীল বল নিয়ে নিলাম। এরপরে আমাকে বলা হচ্ছে যে কৃতকার্য। এবার কৃতকার্য সমান হয় স্থিতিশক্তির পরিবর্তন, অন্তিম স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক স্থিতিশক্তি। অন্তিম স্থিতিশক্তি কখন হবে না, যখন দৈর্ঘ্যটা বাড়িয়ে দিয়েছি, আর প্রাথমিক যখন নর্মাল অবস্থায় ছিল। সো নর্মাল অবস্থায় U1 আর চেঞ্জ মানে দ্বিতীয় ক্ষেত্রে অন্তিম অবস্থা U2, দ্বিতীয়কে বিয়োগ করে দিলাম, উত্তর চলে এলো। 124 দাগের কোশ্চেন। দেখো 125-এর দাগের কোশ্চেন, এখানে দ্বিমেরু ভ্রামক জানতে চেয়েছে। তো দ্বিমেরু ভ্রামক টর্ক সমান আগে বলে দিই। সো টর্ক সমান হয় P × E, এটা আমরা সবাই জানি। আর সেখান থেকে কি আসে, PE sin থিটা। এই পিটা কি স্যার? পিটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামক, তাহলে টর্ক বাই E sin থিটা। এবার প্রতিটার মান এখানে বসিয়ে দাও। টর্কের মান কত বলেছে? একটি দ্বিমেরু এত সুষম তড়িৎ ক্ষেত্রে, আচ্ছা টর্কের মান বলেছে 9 × 10⁻26, ই এর মান বলেছে 10⁴ ইন্টু তড়িৎ ক্ষেত্র সাইন 30 ডিগ্রি মানে হাফ, তাহলে এটা হচ্ছে 1 লিখলাম এখানে আর 2 লিখলাম ওপরে। ওকে, তাহলে P সমান, এটা ক্যালকুলেশন করবে, এটা আসবে 18 × 10⁻³ ঠিক আছে। তার মানে আর এক ঘর যদি করি, এটা 1.88 × 10⁻29, তাহলে অ্যান্সার কোনটা? অপশন বি। কি করে হলো শোনো, 18 × 10⁻1 × 10⁻29 30 হয়। 10⁻1 মানে এটা যদি নিচে আসি তাহলে 10, ঠিক আছে। এবার এটাকে ধরো মুছে দিলাম আমি, ঠিক আছে। এবার ভাগ দাও, তাহলে 1.8 আসে, তাহলে 1.8 × 10⁻20, এখান থেকে এটা এসছে। 125টা হলো। নেক্সট কোশ্চেনে আসো, 126-এর দাগের। এখানে বলছে একটা দ্বিমেরু তৈরি করেছে। এবার তোমরা দ্বিমেরুটা দেখো, খুবই ছোট একটা দ্বিমেরু তৈরি করেছে। একটা ধরো এই দিকে দিয়েছে +4 মাইক্রোকুলম, আর এখানে একটা -4 মাইক্রোকুলম, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 10 মিলিমিটার। ওকে, এবার একটি দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে, মানে এই যে পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে 20 সেন্টিমিটার দূরে, ধরো এই সেন্টিমিটার, এখানে পি বিন্দুতে আমাকে কি জানতে চেয়েছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। এবার একটা কথা বলি, এই জিনিসটা কি হয়, অক্ষের ওপরে, দ্বিমেরুর অক্ষের ওপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি সূত্র? সেটা সূত্র হয় 2kp/r³, এটা হয়। আচ্ছা, সো 2 কে এর মান কত? 9 × 10⁹ ইন্টু নেক্সট হচ্ছে পি। পি মানে কি? দ্বিমেরু ভ্রামক, মানে যে কোনো একটা আধানের মান নাও, 4 × 10⁻⁻6 একটা আধানের মান, আর দুটো আধানের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা। সো দুটো আধানের মধ্যবর্তী ডিস্টেন্স কত দেওয়া আছে? দ্বিমেরুর দৈর্ঘ্য 10 মিলিমিটার। সো 10 মিলিমিটার থেকে আমি নিয়ে যাব কোথায়? মিটারে, ঠিক আছে। কারণ দেখো এগুলো মাইক্রো থেকে কুলমে নিয়ে এসছি আমি, এটা এসআই বসিয়েছি, তাহলে 10⁻³ বসালাম। আর নিচে আমাদের r³ আছে, r³ মানে 20, তাহলে 20 × 10⁻², ঠিক আছে, তার আবার কিউব। এখানে দেখো তাহলে -6 আর -3, -9 এর সাথে +9 কাটবে, এটা পুরোটা ক্যালকুলেশন করবে, দেখবে আসবে 90 × 10⁻³ আসবে, ঠিক আছে। সেখান থেকে এটা লেখা যায় যে 9 × 10⁻⁴, ঠিক আছে, এটা আসবে। বাট দেখো একটাও অপশনে এটা নেই, ঠিক আছে। বাট এই ডি অপশনটা এর কাছাকাছি থাকায় আমরা এই ডি এরটা কিন্তু উত্তর হিসেবে গ্রহণ করব। যদি এখানে যদি 10⁻⁴ থাকতো অবশ্যই এটা হতো, বাট এখানে 10⁵ আছে, কাছাকাছি এসছে, আমরা ডি অপশনটাকে নেবো। 126 দাগেরটা হলো। 127-এর দাগেরটা আসবে, বলা হচ্ছে 10 সেন্টিমিটার বর্গ 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের অনুভূমিক কেন্দ্র থেকে, এই অঙ্কটা যদিও বা আমরা করেছি, এটা একটা, আচ্ছা এটা একটা তল ধরো, ঠিক আছে, একটা তল নিয়ে নিলাম আমি, এটা একটা তল, ঠিক আছে। এবার কি হয়েছে, এই তলটা থেকে কিছু একটা দূরত্বে, কিছু এই মিডিল পয়েন্ট থেকে সামান্য একটু উঁচুতে কত সেন্টিমিটার বলেছে, সেটা 5 সেন্টিমিটার উপরে, মানে এইখান থেকে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কত? 5 সেন্টিমিটার, যেটা আমাদের কোনো কাজের না। জাস্ট আমাদের এইটা জানতে হবে যে এগুলো সব 10 সেন্টিমিটার, এটাও কোনো কাজের না। কাজের হচ্ছে যে এখানে কত আধান রেখেছে? +10 মাইক্রোকুলম। এবার বলো, একটা যদি পুরো ঘনক থাকে, ঘনকের মাঝে যদি একটা আধান থাকে, তার জন্য ঘনকের ভেতর থেকে কত ফ্লাক্স বেরোবে? Q/ε। আচ্ছা, এবার ধরো ঘনকের
6টা তল আছে, তার মধ্যে যদি আমি বলি একটা তলের মধ্যে দিয়ে কত আধান যাচ্ছে স্যার, তাহলে 1 এর 6 দিয়ে গুণ করে দাও। যদি বলি 6টা তলের মধ্যে 5টা তলে কত আধান যাচ্ছে, 5/6 করো, ঠিক আছে। মানে একটা তল বলেছি তাহলে 6 এর মধ্যে একটা, যদি 5টা তল বলতো তাহলে 6 এর মধ্যে উপরে হতো 5, এরকম করে এটা কয়। তো কিউর মান আমাকে বলেছে 10, সো 10 × 10⁻⁻6, ভালো কথা। এপসাইলন নটের মাত্রা 8.8, সরি মান হচ্ছে 10⁻⁻12, ঠিক আছে, আর এখানে আছে 6, ঠিক আছে। মানে কিউর মান আমি বসালাম 10 মাইক্রোকুলাম, এপসাইলন নটের মাত্রা বসালাম মান বসালাম 8.85 10⁻12, 5 6 বসাম। এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে এটা আসবে 1.8 × 10⁵, এটা আসবে। তো 1.8 × 10⁵, অপশন এ তে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার এইগুলো অবশ্যই ক্যালকুলেটর নিয়ে করবে, না হলে তোমরা পারবে না, মানে অনেক সময় চলে যাবে। 128 দাগের কোশ্চেন, 128 দাগের কোশ্চেন, এইটা আমি করবো না, ঠিক আছে। তোমরা 60 তে দেখে নিও, এটা 60 দেখে নিও, দেখো এইটা অ্যান্সার আসবে, এইটা 2q/32, এটা অ্যান্সার আসবে তোমাদের, এরকম উত্তর আসবে q/2√2 অ্যান্সার আসবে এইখানে। এবার ওপর নিচে 2 দিয়ে গুণ করবে, ঠিক আছে, ওপর নিচে 2 দিয়ে গুণ করতে, 2q আর নিচে কত হলো 4/√2, ঠিক আছে, এটা এলো। এবার এই 4টা যদি রুটের ভেতরে ঢুকায় তাহলে 16 হয়ে ঢুকবে, আর রুটের ভেতরে অলরেডি কিন্তু 2 আছে, তাহলে 16 × 2, তাহলে হলো 2q/√32। এটা আইআইটি তে এসেছে এই কোশ্চেনটা, অনেক পুরনো বাট আইআইটি তে এসেছে, 60 বই একবার করিয়ে দিয়েছি। মেবি আমরা ওয়ান শটও মনে হয় কোশ্চেনটাকে একবার কভার করেছিলাম। 128 দাগের কোশ্চেন। চলো 129 দাগের কোশ্চেন, বলা হচ্ছে একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু পরিমাণ আধান বহন করে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে, গোলকের পৃষ্ঠ থেকে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে যাও, বিভব কিন্তু কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, এবার যদি আধানটা পজিটিভ থাকে তাহলে বিভব পজিটিভ, আধান যদি নেগেটিভ থাকে বিভব নেগেটিভ। তার মানে আধানটা মানে বিভবটা পজিটিভ হবে না বিভবটা নেগেটিভ হবে, সেটা ডিপেন্ড করছে আধানের ওপর, আর বিভবটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে বিভব আমাদের কনস্ট্যান্ট, আর এর যে চিহ্নটা সেটা অবশ্যই আধানের ওপর নির্ভর করছে। 130 দাগের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে একটি সুপরিবাহীর অভ্যন্তর, আচ্ছা এখানে ছবিটা একটা আঁকা হয়নি, ধরো এরকম একটা ছবি আছে, ঠিক আছে, এর অভ্যন্তরে একটা সুপরিবাহী আছে, এরকম এরকম একটা ধরো 4 চৌকো আছে, 4 চৌকো একটা সুপরিবাহী আছে, এরকম একটা 4 চৌকো সুপরিবাহী দেখবে তোমাদের বইয়ে ছবি আঁকা আছে। এবার কি করেছে না, এর ভেতরে একটা আধান রেখেছে, এখানে কিউ মানের আধান রেখেছে, এখানে একটা এ পয়েন্ট নিচে আর এইখানে একটা বি পয়েন্ট নিচে, ঠিক আছে। এবার বলা হচ্ছে কেন্দ্রে আধান রাখলে, তো আধানটা কেন্দ্রে যদি রাখে, ঠিক আছে, কেন্দ্রে যদি আধান থাকে তাহলে এই বিন্দুতে আমার বিভব কত হবে আমাকে বলো। তো কিউ বাই এর যদি ডিস্টেন্স আর হয় তাহলে আর মানে কে কিউ বাই আর। আচ্ছা এই বিন্দুতে বিভব কত হবে, এটাও স্যার কে কিউ বাই আর হবে, কারণ এটা কি একটা সমবিভব তলের মতো তখন রিঅ্যাক্ট করবে, তাহলে উত্তরটা কি এ ও বি বিন্দুতে বিভব সমান, ঠিক আছে। 131 দাগের কোশ্চেন, এই কোশ্চেনটার যে সূত্র সেই সূত্রটা আমি ডাইরেক্ট লিখছি, এটা মুখস্থ রেখে দিও সূত্রটা। সো এইখানে আমি আগে ছবিটা তোমাদের এঁকে নিই, ছবিটা এখানে আসেনি, ছবিটা আমি আগে এঁকে দিচ্ছি। ফার্স্ট আমাদের এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের ঘনকোণ। তো ঘনকোণকে আমরা ওমেগা দিয়ে লিখি, বড় হাতের ওমেগা লিখি, মানে যখন লিখি তখন কি হয়, ওমেগা সমান লেখা হয় 2π1 - cos θ, ঠিক আছে, এটা হয়। এবার আমরা এটা জানি যে বলরেখার সংখ্যা এটা সমান আমরা কি লিখি, বলরেখার সংখ্যা n সমান কতটা কিউ মানে আধান কতটা আছে বাই এপসাইলন নট, এটা লিখি। বাট এইখানে আর একটা জিনিস তোমরা গুণ করবে, ওমেগা বাই 4π, এই জিনিসটা গুণ করে দিও। মানে এখানে যদি আমি কিউর ইনটা যদি কিউই রাখি, এপসাইলন নটে রাখি, ওমেগার জায়গায় এই মানটা বসাও 2π1 - cos θ, এই মানটা বসাও, আর নিচে একটা 4π লিখো, তাহলে পাই কাটলো, 2 আর 2 কাটলো, দিয়ে নিচে 2 এলো, তার মানে কিউ বাই 2 এপসাইলন নট আর 1 - cos θ, এটা আসলো n এর জন্য। এবার দেখো এইখান থেকে যে বলরেখাটা ঢুকছে সেটা আবার এখানেই প্রবেশ করছে, তার মানে বলরেখার সংখ্যা দুটোর ক্ষেত্রে সমান, এটা বলতে চাইছে। তার মানে এইটা হচ্ছে যদি 1 নম্বরের জন্য বলি, তার মানে এই কিউটা যদি এর জন্য হয় তাহলে কি লিখবো, কিউ বাই 2 এপসাইলন নট, এটা লিখবো। তাহলে এটা যদি লিখি তাহলে 1 - cos অ্যাঙ্গেল কত আছে θ1, সো θ1 সমান কিউ। এবার এখানে কিউ তো লিখবো না, এখানে আছে কিউ ছোট হাতের, সো কিউ
বাই 2 এপসাইলন নট 1 মাইনাস কস থিটা 2, এটা লিখবো। সো 2 এপসাইলন নট আর 2 এপসাইলন নট যদি কাটে তাহলে বড় হাতের কিউ বাই ছোট হাতের কিউ সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস কস থিটা 1 ভাজিত 1 মাইনাস কস থিটা 2। সো 1 মাইনাস, তার মানে যদি এখানে যদি অনুপাতে যায় তাহলে 1 মাইনাস কস থিটা 1 ইজ টু 1 মাইনাস কস থিটা 2। তো আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে, এখানে কোনাকুনি গুণে একটু সমস্যা হয়ে গেছে। এখানে ওপরে যেটা যাবে সেটা হচ্ছে 1 মাইনাস কস থিটা 2 যাবে, 1 মাইনাস কস থিটা 2 এটা উপরে, আর নিচেই হবে 1 মাইনাস কস থিটা 1। এবার তুমি কোনাকুনি গুণ করো, দেখো আগের লাইনটা ফিরে আসে, মানে অঙ্ক আমার ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এবার আমি যখন ওয়ান শর্ট করিয়েছিলাম তখন দেখবে এই যে ফর্মুলাটা কিউ বাই 2 এপসাইলন 1 মাইনাস কস থিটা, আমি যেই অ্যাডভান্সে একটা অঙ্ক করেছিলাম যে একটা ধরো একটা চোঙ আছে, ধরো এরকম একটা চোঙের মতো আছে, এর উপরে শীর্ষ বিন্দুতে আমি একটা আধান রেখেছি। তো এই আধানটা যে রেখেছি এর জন্য এর ভেতরে কি তড়িৎ ফ্লাক্স যাবে, এটা হচ্ছে তার সূত্র। একবার তোমরা দেখবে এইটাই আমি তখন ওখানে বলেছিলাম, এবং এটা রিগার্ডিং আমরা কোশ্চেনও করেছিলাম। 131 দাগের কোশ্চেন গেল এটা। নেক্সট আসো 132 দাগের কোশ্চেন, বলছে অসীমে বিস্তৃত একটি তল, অসীমে বিস্তৃত একটি তল, মানে এই তলটা কিন্তু একটা অসীমে যেমন প্লেট হয়, অসীম দৈর্ঘ্য একটা প্লেট, সেই প্লেটের কথা এখানে বলা হয়েছে। তাহলে অসীম দৈর্ঘ্যের প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কি হয়, সেটা হয় সিগমা বাই 2 এপসাইলন। আচ্ছা এক্স ওয়াই তল বলেছে, আমাকে এটা বলো যে এক্স ওয়াই তল যদি থাকে তাহলে ইলেকট্রিক ফ্লাক্সের ডাইরেকশন আমি বলেছিলাম এখানে যেটা থাকবে না সেটা বলো। তাহলে এইখানে নেই কোনটা, জেড নেই, তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কোনটা, কে, এটা মাথায় রেখো। আচ্ছা এবার দুটো বিন্দু বলেছে, বি বিন্দু বলেছে আর একটা এ বিন্দু বলেছে, ঠিক আছে। এবার বলেছে আধান কত হবে এটা জানতে চাইছে। দেখো ই সমান আমরা জানি ভি বাই আর, আর ভি সমান কি জানি ই ইন্টু আর। এই আরটা কি ডিস্টেন্স, কিন্তু এখানে তো আর ডিস্টেন্স হিসেবে নাই, তাহলে এখানে আমরা কি নেবো, ডিস্টেন্সটা নেবো, কিন্তু কোন দিকে নেবো, এখানে তো বি থেকে এ বাদ দিলে এক্স ওয়াই জেড অক্ষ তিনটে বরাবরই আসছে, কিন্তু আমাদের ফ্লাক্স কোন দিকে আছে, ফ্লাক্স আমাদের জেড অক্ষ বরাবর আছে, তার মানে আমরা শুধু জেড অক্ষের স্থানাঙ্কটা নেবো। তাহলে আর সমান এখানে যখনই আমার স্থানাঙ্ক নিই কি অন্তিম থেকে প্রাথমিক নিই, তাহলে দেখো এখানে স্থানাঙ্ক কত হচ্ছে 6a, কেটা আমরা নেবো না, আমরা আগেই বলে দিয়েছি যে এটা জেড অক্ষ বরাবর, ঠিক আছে, তো কেটা নেবো না, শুধু 6a নিলাম এখান থেকে, মাইনাস এখান থেকে কত নেবো 3a, সো 3a, তো উত্তর আমাদের কত আসছে 3a। তার মানে এই এর ই জায়গায় এই সিগমা বাই 2 এপসাইলন নট আর আর এর জায়গায় বসাবো 3a, এটা গেল। এবার দেখো ডাব্লু সমান কিউ ইন্টু ভি, ঠিক আছে, কিউ, আর ভি এর জায়গায় ই আর বসালাম, ঠিক আছে, ভি এর জায়গায় কিউ ইন্টু ভি বসে দিলাম। আচ্ছা আচ্ছা অসুবিধা নাই। সো কিউ ইন্টু ভি আর ভি এর জায়গায় এটা যদি বসাই সিগমা বাই 2 এপসাইলন নট ইন্টু 3, এবার এই কিউটা কিছু বলে দিচ্ছে এখানে। আচ্ছা ছোট হাতের কিউ বলেছে, তাহলে উত্তর এলো 3a কিউ এপসাইলন বাই 2 2, এটা হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন 3a, তারপরে হচ্ছে 3 তারপর হচ্ছে সিগমা এ কিউ, 3 সিগমা এ কিউ বাই 2 এপসাইলন, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, বালুরঘাট গার্লস স্কুল। 132 হলো। নেক্সট কোশ্চেন 133 দাগের কোশ্চেন, বলছে পরিমাপ করে দেখা গেল একটি বদ্ধ বক্সের তলের মোট বহির্মুখী ফ্লাক্সটা এত, ভেতরের আধান কত, এটা আমাদের জানতে চেয়েছে। দেখো তো আমরা এটা জানি যে বহির্মুখী ফ্লাক্স ফাই সমান আমাদের হয় কিউ ইন ইনটু হয় এপসাইলন নট, আমাদের জানতে কি চেয়েছে, কিউ ইন জানতে চেয়েছে, ফাই আর এপসাইলন নট তাহলে গুণ। এবার ফাইয়ের মান এখানে বলে দিয়েছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর এপসাইলন নটের মাত্রা মান 8.85 ইন্টু 10 টু দি পাওয়ার -12, এটা তুমি ক্যালকুলেশন করবে, এটা আসবে 0.07 মাইক্রোকুলম, অপশন নাম্বার এ, এটা আমাদের অ্যান্সার। 133 দাগের হলো, ঠিক আছে। 134 দাগের কোশ্চেনে আসো। 134 দাগের কোশ্চেন বলছে একটা বর্গক্ষেত্র আছে, খুব ভালো কথা, বর্গক্ষেত্রের 3টে কৌণিক বিন্দুতে এটাতে +1, এটাতে +2, এটাতে +3। এবার এইখানে কি আধান রাখলে বিভব শূন্য, ধরলাম এখানে বড় হাতের কিউ আধান রাখলে কেন্দ্রে বিভব শূন্য, এটা ও। আচ্ছা কেন্দ্র থেকে এর ডিস্টেন্সটা আমি ধরলাম আর, এইখান থেকে কেন্দ্রের ডিস্টেন্স আমি ধরলাম আর, প্রতিটা কোণ থেকে কেন্দ্রের ডিস্টেন্স সমান হবে কারণ এটা একটা বর্গক্ষেত্র।
তাহলে সেন্টারে আমাদের বিভব কি হবে, একটা তিনটের জন্য আলাদা আলাদা ভাবে লিখবো। তাহলে ইএসইউতে আছে মানে কে এর মান 1, তাহলে প্রথম যদি 3-এর জন্য লিখি তাহলে 3 বাই কত হবে আর, প্লাস এর জন্য যদি লিখি কিউ বাই আর, প্লাস 2-এর জন্য যদি লিখি 2 বাই আর, প্লাস 1-এর জন্য যদি লিখি 1 বাই আর। এবার বিভব শূন্যের কথা বলেছে, তাহলে 0 সমান 1 বাই আর আমি কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে 3 প্লাস কিউ প্লাস 2 প্লাস আর, সরি 2 প্লাস 1 এটা পড়ে থাকছে। আচ্ছা 1 বাই আর ওইদিকে গেলে 0, তাহলে 3 প্লাস 2 5 আর 1 6, তাহলে 6 প্লাস কিউ সমান হচ্ছে 0। কিউর মান কত আসছে -6 ইএসইউ, তাহলে এইখানে কত রাখতে হবে -6 ইএসইউ। তো -6 হচ্ছে -6 হচ্ছে অপশন সি 134। 135 দাগ, এই কোশ্চেনটা আমি 60-60 তে করিয়ে দিচ্ছি, আমি আর এটাতে হাত দিচ্ছি না। 135 এর দাগেরটা। 136 এর দাগ বলেছে একটি ঘনকের যে কোনো কৌণিক বিন্দুতে কিউ আধান রাখা হলো। কোশ্চেনটা ভালো কোশ্চেন, শোনো। ধরো এরকম একটা ঘনক আছে, ঠিক আছে, এরকম একটা ঘনক আছে। এবার ঘনকের প্রতিটা বাহু আমি এখানে যুক্ত করে দিলাম, প্রত্যেকটা বাহু আমি যুক্ত করছি, 3টে বাহু হয়ে গেলে যুক্ত করা, আর এই একটা বাহু, 4টে বাহু আমি যুক্ত করলাম। বলা হচ্ছে প্রতিটা বাহুতে ধরো প্লাস কিউ মানের আধান আছে, প্রতিটা বাহুতে প্লাস কিউ মানে 8টা আছে, আর সরি প্রতিটা বাহুতে না, এই কোণটাতে প্লাস কিউ মানের আধান আছে। তার মানে এই আমি যখন ওয়ান শট করেছিলাম এই কোণটার সাথে এটা ঘেঁষে আছে, এ তলটা মানে উপরের তলটা, তাহলে এইখানে ফ্লাক্স কত হবে 0। এই কোণটার সাথে এই দিকের যে তলটা সেটা ঘেঁষে আছে, এইখানে ইলেকট্রিক ফ্লাক্স 0। আর পেছনের দিকে যে তলটা আছে মানে এই দিকের যে তলটা আছে, যদি সি তল দিই ওইখানে ইলেকট্রিক ফ্লাক্স 0। ওই আধান সংলগ্ন মানে ওই আধানটা যে কটা তলের সাথে যুক্ত সেই কটা তলের কথা বলা হয়েছে। সো এইখানে আমাদের ফ্লাক্স 0 হবে। কেন হবে স্যার? কারণ এই তলটা, তলের সাথে বলরেখার অ্যাঙ্গেল হচ্ছে 0, সেজন্য। ঠিক আছে, এই তলটার সাথে বলরেখা যদি একদম লম্বভাবে কাটতো তখন আমরা ফ্লাক্স পেতাম, বাট এখানে কি হচ্ছে তলের সাথে বলরেখাটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, সেজন্য 0। আমি এটা ওয়ান শটেও বলেছি, আর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দেখবে এই কোশ্চেনটা বারবার আসে। এইখানে এইটাতে যেমন আধান সংলগ্ন যে কোনো তল চেয়েছে, আর একটা জায়গায় জিজ্ঞাসা করে যে এই বাকি 3টে তল দিয়ে তাহলে কত ইলেকট্রিক ফ্লাক্স যাবে। ঠিক আছে, বাকি 3টে, এই তলটা, নিচের দিকের তলটা আর সামনের দিকের তলটা দিয়ে কত ইলেকট্রিক ফ্লাক্স যাবে, তো সেটা আমাদের হয় এটা হয়। ঠিক আছে, Q/24 × ε0 এটা হয়। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে এটা হবে না, এক্ষেত্রে 0 হবে। 137 দাগের কোশ্চেন। আচ্ছা, এটাও বলার কিছু না, এটা 10 ভোল্ট হবে। একটা গোলক আছে, এই গোলকের পৃষ্ঠে আমাদের 10 ভোল্ট বিভব দিয়েছে, দিয়ে বলেছে কেন্দ্রে বা কোনো একটা জায়গায় চেয়েছে, তো বিভব যেহেতু কনস্ট্যান্ট থাকে 10 ভোল্টই উত্তর হয়, বহুবার বলা হয়েছে এটা। 137। 138 দাগের কোশ্চেন, আমি বল দিচ্ছি এখানে কি হয়েছে। এখানে হয়েছে কি, দেখো এইখানে ওয়াই অক্ষ বরাবর রেখেছে। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর রেখেছে, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে এখানে একটা দ্বিমেরুর যে অক্ষের ওপরে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফিল্ড বের করতে দিচ্ছে, সেই কোশ্চেন। সো এটা হচ্ছে প্রথমে হচ্ছে 0, E ধরো এই পয়েন্টটা আমাদের 0, E। ঠিক আছে, একটা হচ্ছে 0, -E, আর একটা ধরো এই পয়েন্টটা 0, -E, তার মানে এটা ধরো 0, এবার বলেছে এইখানে একটা প্লাস কিউ মানের আধান আছে, এখানে একটা -Q মানের আধান আছে, আর 0, Y এই বিন্দুটা ধরো 0, Y, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার ই সমান যদি একটা অঙ্ক একটু আগে করালাম, একটা তড়িৎ যে দ্বিমেরু যে আমাদের অক্ষতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় 2kp/r³। সো 2k এর জায়গায় আমি বসালাম 4π × ε, p এর জায়গায় p বসালাম, আর মানে যে ডিস্টেন্স কত বলেছে দেখো y, তাহলে y3। তাহলে উত্তর আমাদের 2p/4πε0 × y3। সো 2p/4πε0 × y3, অপশন নাম্বার এ, এটা অ্যান্সার। কোনো বেশি ঝামেলাতে আমরা যাব না, এল এর কথা আছে, এল এর কথা তো কোশ্চেনই নাই, তো এটা হবে না, এগুলো কিছুই হবে না। নেক্সট 139 দাগের কোশ্চেন বলেছে শূন্য স্থানে 1 ঘনমিটার আয়তনে 1 জুল তড়িৎ শক্তি সঞ্চয় করতে তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন, তার মান হলো। এই যে শক্তি ঘনত্ব সমান হয় 1/2 ε0 × E²। শক্তি ঘনত্ব মানে এটা হয় ওপরে 1 জুল আর নিচে হয় 1 মিটার কিউব, এটা আমাদের বলেছে। তার মানে ইউর মান আমাকে 1 জুল পার মিটার কিউব এটা বলে দিয়েছে, দিয়ে আমাকে জানতে চেয়েছে ই এর মান।
তাহলে ই তার স্কোয়ার সমান 2u/ε0, তাহলে 2 ইন্টু ইউ মানে হচ্ছে আমাদের যে শক্তি ঘনত্ব তার মান 1 বাই 8.85 ইন্টু 10⁻⁻12, তাহলে ই সমান √2 8.85 ইন্টু 10⁻⁻12। তাহলে কি হলো, এটা তুমি এটা আমি বহুবার বলেছি যে 1/8.85, এটা মনে রেখে দিও 0.1, সো 0.11 ইন্টু 2 আর ইন্টু হচ্ছে 10⁻12, তাহলে এইখান থেকে আমাদের আসছে 0.22, ঠিক আছে, তাহলে ইন্টু 10⁻12, এটা রুটের বাইরে যদি নিয়ে আসা হয় তাহলে উত্তর আমাদের থাকছে এইটা অপশন সি 4.7 ইন্টু 10⁵। লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে আমাদের 140 দাগের কোশ্চেন, এখানে বলার কিছু নেই। আধান ঋণাত্মক হলে একটি কম আধানযুক্ত গোলক থেকে বেশি আধানযুক্ত গোলকে আধান স্থানান্তর সম্ভব। 1 নম্বর রিজন কি বলছে, নিম্নতর ঋণাত্মক আধানযুক্ত গোলকের তড়িৎ বিভব উচ্চতর। ঠিক আছে, কি হয় শোনো, ধরো এটা একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল। আমরা জানি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে আমাদের সবসময় কারেন্ট বেরোয়, আর আমাদের পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরোয়, আর ঠিক তার উল্টো দিকে আমাদের ইলেকট্রন যায়। তার মানে ইলেকট্রন বা যে কোনো নেগেটিভ আধান কি করে, তার বিভব সবসময় কম থাকে, নেগেটিভের বিভব সবসময় কম থাকে। ঠিক আছে, এখানে যেটা বলছে এ আর আর কিন্তু উভয় সঠিক, যে আধান ঋণাত্মক হলে এটি কম আধানযুক্ত গোলক থেকে বেশি আধানযুক্ত গোলকে আধান স্থানান্তর সম্ভব, ঠিকই আছে। আর নিম্নতর ঋণাত্মক আধানযুক্ত গোলকে তড়িৎ বিভব উচ্চতর, দুটো অপশনই আমাদের ঠিকই আছে। ঠিক আছে, এ আর আর উভয় সঠিক, ঠিক আছে, এবং এই আরটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা। তার মানে যার নেগেটিভ আধান সেখানে বিভব কম, আর যার পজিটিভ আধান সেখানে বিভব কি হয়, উচ্চ হয়। এটা মাথায় রেখো। তাহলে এখানে আমাদের পুরো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভবের যে পার্টটা ছিল রায়মার্টিনের, সেটা আমরা শেষ করে দিলাম। এর যে নোট, এই নোটটা তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যেও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে। নেক্সট আমাদের কিন্তু ধারকত্ব শুরু হবে, আর এদিকে আমাদের ওয়ান শট দেওয়া শুরু করব, যেটা আমাদের স্থির তড়িতের পার্ট হয়ে গেল। এরপর আমরা কারেন্ট ইলেকট্রিসিটির যে ওয়ান শট পার্ট, সেটা কিন্তু আমরা দেওয়া শুরু করব।